বলে শ্যামল সরকার রূপা দম্পতির যেমন জেল খাটছেন তেমনি আপনার কোনো দায় থাকবে কিনা। ওয়েল, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ডিপ স্টেট, এটা আমাদের শেষ প্রসঙ্গ। আমরা ডক্টর জাবিনকে আগে শুনবো, আমরা তারপর ডক্টর চক্রবর্তীকে শুনতে চাই। অন্য কোনো প্রসঙ্গ না আসলে এটা আমাদের শেষ প্রসঙ্গ। সেটা হচ্ছে ডিপ স্টেট চেয়েছিল ডক্টর ইউনূস সরকার যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ যে দাবি করে থাকে যে তাদের পতন ডিপ স্টেটে, মানে তাদের পতনের ডিপ স্টেট ষড়যন্ত্র করেছে। আমরা এতক্ষণ জনগণের আত্মত্যাগ, জনগণের রুহু, জনগণের জান বা কার রান, সেগুলি নিয়ে আমরা চিন্তা করতেছিলাম। কিন্তু এখানে ডিপ স্টেটের মন্তব্য করছেন যিনি সরকারে ছিলেন, আন্দোলনে ছিলেন, এরকমই একজন। তা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন? তার এই মন্তব্য আওয়ামী লীগের মন্তব্যকেই পোক্ত করে কিনা? বিএনপি ও তার অনুসারী দলগুলো বিগত 1.5 বছর একটা জাতীয় নির্বাচন চেয়েছিল। জামাত, এনসিপি বা আরও কিছু দল বুদ্ধিজীবী নির্বাচনের বিরোধী ছিল কিছু সময়ের মধ্যে। তো মানে আমাদের অনেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকার ক্যাম্পেইনে অংশ ছিলেন, সেইখানে কি ডিপ স্টেটের কোনো প্রভাব বা ইচ্ছে ছিল বলে আপনারা মনে করেন কিনা? এই ডিপ স্টেটটা আসলে কারা, কাদের কথা বলেছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কে আমি চেষ্টা করেছি, ওনার সঙ্গে যদি আমি কথা বলতে পারতাম, ওনার কাছে আমি জানতে চাইতাম আপনি যদি ডিপ স্টেট বললেনই, তাহলে এটা কারা ডিপ স্টেট সেটা বললেন না কেন? এবং ডিপ স্টেট আসলে সাধারণত কারা হয়? ক্ষমতাবানরা তো, বা ক্ষমতার আড়ালে থেকে যারা ক্ষমতায় থাকেন, তো তারা আসলে কারা? আমি একটু আপনাদের মন্তব্য জানতে চাইছি। ডক্টর জাবিনকে আগে শুনি। খালেদ ভাই, এই প্রশ্নটা, যে ডিপ স্টেটের এই প্রশ্নটা, আমি রাজনীতিতে আসছি একদম শুক্রে শুক্রে 8 দিন, আমি এখনো বলি। তো আমার জন্য এগুলো খুবই নতুন। আমি অনেকের কাছে জানতে চাইছি যে এই বিষয়টা কি, কারা এরা। এবং আপনি বললেন না যে মানুষের জান বা রু। আমি শুধু এতটুকু বলতে পারি যে ডিপ স্টেট হোক আর সুপারফিশিয়াল স্টেট হোক, আসলে আহ কোনো মানুষকে গুলির সামনে দাঁড় করানো, এটা কখনো অর্গানিক ছাড়া, এটা এইভাবে যেভাবে জুলাই আগস্টের ওই 36টা দিন যারা খুব কাছ থেকে দেখেছে, আহ বা খুব কাছ থেকে সম্পৃক্ত ছিল এই পুরো ঘটনার সাথে, এই পুরো গণ অভ্যুত্থানের সাথে, আহ তারা কখনোই এটা কাউকে, কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা ডিপ বা সুপারফিশিয়াল স্টেটকে এটার পুরো কৃতিত্ব দিবে না। তো এটা সম্পূর্ণ একটা সাধারণ মানুষের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। হ্যাঁ, এখানে হয়তো অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টর বিভিন্ন সাইটে যুক্ত ছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ, যারা হাসিনার পতন চেয়েছিল এবং এই বাংলাদেশের এই সিস্টেমটার পরিবর্তন চেয়েছিল, এবং যারা রাজনীতির ময়দানে এখন নাই, যারা কোনো ধরনের স্টেটের খবরও এখন রাখে না। আর ক্ষমতায় আসার পরে আপনি ডক্টর যদি ইউনূস সরকারকে ডিপ স্টেট 5 বছর বা 29 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল, এইটা সম্পর্কেও যদি একটু বলতেন। এটার বক্তব্য আমার কাছে মনে হয়, আপনি যে বলেছে তাকে যদি কখনো পান, তার কাছ থেকে জিজ্ঞেস করাটাই আমার কাছে মনে হয়। আমরাও জানতে চাই কি ধরনের এটা। যদিও আমার ব্যক্তিগত যতটুকু বোঝাপড়া, যে এই ধরনের কোনো ইচ্ছা আমি অন্তর্বর্তী সরকারের মধ্যে তখন দেখি নাই। তারা নির্বাচন একদম শুরুতেই বলে দিয়েছিল যে নির্বাচন 26-এর শুরুতে বা 25-এর শেষে হবে। তো এটা নিয়ে আসলে খালেদ ভাই, আমি আপনাকে খুব বেশি উত্তর দিতে পারবো না, এই কারণে, কারণ এইটার নিয়ে আমার কাছে যেটা মনে হয়, আপনার যদি জনসমর্থন না থাকে, আপনাকে যদি মানুষজন সমর্থন না করে, আপনার কথাকে যদি পছন্দ না করে, আপনার নেতৃত্বকে যদি পছন্দ না করে, তাহলে এখানে কোন স্টেট কোনো কিছু করতে পারবে না। বরং এ ধরনের স্টেট তার উপরেই ধন্না দেয় যার জনসমর্থন আছে, মিনিমাম জনসমর্থন আছে। তো এগুলো আসলে যারা বলে তাদের কাছ থেকেই আমার কাছে মনে হয়, এই ধরনের আলোচনাগুলো যখন গত কয়েকদিন ধরে দেখছি, এই ধরনের আলোচনাগুলো আমার কাছে মনে হয় কি মানুষের বিশ্বাসটাই নষ্ট করছে। হ্যাঁ, রাজনীতিবিদদের উপর থেকে মানুষের বিশ্বাসটাই নষ্ট করছে, যে সবাই পুতুল। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো একটা রাজনীতিবিদ, মানুষের বিশ্বাসটা উনি নষ্ট করে উনার লাভটা কি? উনি কি করতে চাইছেন? এটা ওনাকেই আপনি জিজ্ঞেস করবেন, কারণ আমি এখানে নিজেকে বা অন্যান্যদেরকে তার সাথে তুলনা করতে চাই না। কিন্তু আমি শুধু বলবো, এই ধরনের আলোচনা মানুষের আস্থাটা নষ্ট করে, যে তার আমাদের
চিন্তা, আমাদের ভোটে কিছু হচ্ছে না, আর কেউ এটা দাবার রাইট, গুটির আস্থাটা মতো আস্থাটা নষ্ট হয়তো। করে, মানে পলিটিক্যাল পার্টি করে কোনো কিছু হবে না। অবশ্যই আপনি অবশ্যই। বলছিলেন যে আপনি মাত্র অল্প কিছুদিন ধরে রাজনীতিতে এসেছেন। এটা আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনি এরকম ফিল করেছেন কিনা যে আসলে আপনি বা আপনি যাদের জন্য রাজনীতি করছেন তারা নন, এটা অন্য কেউ অন্য কিছু ঠিক করে দিচ্ছে, দিবে, এটা আপনার ফিলিং হয়েছে কিনা কখনো বা হচ্ছে কিনা? এটা না, এটা এটা এটার থেকেও বড় যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার পুরো পুরো সিস্টেমটাকে নিয়ে আমার মনে হয়, এটা শুধু আমি যার জন্য রাজনীতি করছি বা আমি যে দলের রাজনীতি করছি সেই দলের না, পুরো বাংলাদেশটাই আমার কাছে মনে হয়। এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, এখানে সামরিক বেসামরিক ব্যুরোক্রেসি আছে, এখানে বিভিন্ন পুরনো রাজনৈতিক দল আছে, এখানে সিভিল সোসাইটি আছে। সো এখানে আমার কাছে মনে হয় এদের একটা সম্মিলিত একটা একটা সিনক্রোনাইজেশন বাংলাদেশের এই এটার উত্থানটা আমার মনে হয় গত 17 বছরে, যে এক ভাবে যে হাসিনা যেভাবে বাংলাদেশকে শাসন করেছে বা পুরোটাকে কবজা করেছে, এটার বিপরীতে বিভিন্ন জায়গায় গুচ্ছ গুচ্ছ ভাবে কিন্তু অনেকগুলো অ্যাক্টর দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকেই সেটাকে নিজের দাবি যে আমি এটা করেছি গত 17 বছর ধরে, সেও বলছে আমি গত 17 বছর ধরে এটা করেছি। তো তাদের মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন। এবং বাংলাদেশে যদি 5 বছর পর পর নির্বাচন হয় এবং গণতান্ত্রিক ভাবে যদি ক্ষমতা বদল হয়, এই ধরনের জিনিসগুলো চলে যাবে বলে আমার বিশ্বাস। এবং আমি আবারও বলছি, কোনো মানুষের, কোনো নেতার, কোনো রাজনীতিবিদের যদি জনসমর্থন না থাকে, তাহলে সেখানে কোনো ডিপ বা সুপারফিশিয়াল স্টেট কোনো কিছু করতে পারে বলে আমার কাছে মনে হয় না। সেটা কখনোই টেকসই হয় না, মানে আমার নিজের আমরা অবজারভেশন বা নিজের বুঝ এটাকে। আমরা কিন্তু গত সরকার যে 15 বছর ধরে ক্ষমতায় ছিল, আমরা কিন্তু শুনছিলাম যেটা জনগণ বা আন্তর্জাতিক বা তার জনসমর্থনের বাইরেও একটি দেশ বা কয়েকটি দেশ মিলে তাকে আসলে ক্ষমতায় রাখতে চেষ্টা রেখেছে। ডিপ স্টেট বলতে কি উনি এটিকে বুঝিয়েছেন? আপনার কাছে কি মনে হয় বা আপনার ফিলিংটা কি? মানে অন্তর্বর্তী সরকারকে, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে, মানে আমি শেখ প্রশ্ন হাসিনাকে তো ইন্ডিয়া ক্ষমতায় রাখছিল 15 বছর ডিপ স্টেট হয়ে, এটা এই করে সেই করে। এখন ওরকম কেউ ছিল কিনা ইউনূস সরকারকেও আরো 5 বছর ধরে ক্ষমতা রাখার জন্য? আপনার এরকম কোনো ফিলিং হয় কিনা? না, আমার এরকম ফিলিং হয় না। কেন ফিলিং হয় না? হুম, কারণ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই ধরনের কথা বা এই ধরনের অ্যাঙ্গেল, এই ধরনের অবজারভেশন, এই ধরনের ন্যারেশন তো আছেই, এটা আমরা সবাই জানি। হুম। কিন্তু আমার কাছে এরকম মনে হয় না, কারণ আহ মানে আহ এখন পুরো বিশ্বের কোন জায়গায় রাজনীতি কিভাবে হয়, কিভাবে রেগুলেট হয়, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে। ওকে, এবং এবং নিজেদের মধ্যে যত ক্যাচাল থাকুক, নিজেদের মধ্যে সেটাকে মীমাংসা করার তাগিদটা আমি বেশি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যেও। বাইরের কাউকে, সেটা ইন্ডিয়া হোক আমেরিকা হোক, সেটার হস্তক্ষেপ কেউ চায় না বলেই এটা পরিষ্কার। ওকে, সো আপনার পলিটিক্যাল অ্যাক্টর গুলোও বা দলগুলোও সেই অনুযায়ী কাজ করবে বলে আমার বিশ্বাস, এবং করেছে বলেও আমার বিশ্বাস। তা না হলে তো আমরা দেখতাম অন্তর্বর্তী সরকার 5 বছরে আছে। আমি অন্তত, এটা আমার একদম ব্যক্তিগত অবজারভেশন, আমি এ ধরনের কোনো কিছু মনে করি নাই। ওকে। আমি ডক্টর চক্রবর্তীর কাছে আসি। ডক্টর চক্রবর্তী, মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের একজন দর্শক, ওনার নাম ইয়ামিন আহমেদ রোহান, তিনি অনেকগুলি একই ধরনের মেসেজ করেছেন। আমি একটু পড়ি। 30 লাখ তালিকা দিবেন নাকি মুজিবের গুজবই বলে যাবেন? সংখ্যা কম বেশি ছোট করে দেখি না, কিন্তু 30 লাখ মানুষ প্রাণ গেছে, তার তালিকা কই? আমরা এই কথাটি অনেকবার শুনেছি। আমি একটু আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে জানতে চাই যে ডিপ স্টেট, ক্ষমতার রাজনীতিতে জনগণের বাইরেও বা যাদের জন্য রাজনীতি করে তাদের বাইরের রাজনীতিটাও। দেখুন, প্রথম কথা, 30 লক্ষ শহীদের প্রসঙ্গে যে আলোচনাটা তিনি করেছেন, এটি মুজিবের মুখ থেকে বের হওয়ার আগে এটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায়, পত্রপত্রিকায় চলে এসেছিল। ফলে এটি নিয়ে যারা বিতর্ক করেন, বিতর্কটা আসলে খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে ছোট করে দেখানোর মধ্য থেকে তারা কারা আসলে এখানে আনন্দিত হন, এটা আসলে আমার মনে হয় না খুব ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিবিদদের এক ধরনের লুটপাট দুর্বৃত্তায়নের ব্যবস্থাকে বজায় রাখতে গিয়ে এদেরকে পুনর্বাসন তারা করেছেন সবাই মিলে, এটা এখনো বাস্তব আর কি। এবং এই যে ডিপ স্টেটের কথা প্রসঙ্গে, যার যে উপদেষ্টার কথার প্রসঙ্গে আলোচনাটি এসেছে, আমাদের আসলে খুব জানার ইচ্ছা যে তিনি আসলে যখন উপদেষ্টা হিসেবে ছিলেন,
তখন আসলে তিনি কেন এরকম একটি বিষয় জানতে পেরে তখন কেন চুপ ছিলেন, সেটা আসলে আমাদের একটা মানে আমার মনে হয় জাতির একটা প্রশ্ন। কারণ আসলে যে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি সম্ভাবনা যদি তৈরি হয়ে থাকে, তিনিও সেই সম্ভাবনার তৈরি হওয়ার এই যে আলোচনা, এই আলোচনার কোনো অংশে যুক্ত ছিলেন কিনা, না হলে কেন তিনি ক্ষমতায় থাকার অবস্থায় কথা না বলে এখন যখন তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই তখন এই কথাগুলো না আমি বলছেন, একটা জিনিস এটা আসলে আমাদের একটু জানার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডিপ না, স্টেটের যে ডক্টর গুরুত্বপূর্ণ, চক্রবর্তী আমি ডিপ ভুলে যাওয়ার স্টেটের যে আগে গুরুত্বপূর্ণ বিষয়, আমি ভুলে যাওয়ার আমিও আগে একটু ভুলে যাওয়ার আগে আচ্ছা বলে বলেন রাখি, বলেন বলেন বলেন। ডিপ স্টেটের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে দেখেন 20 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আইনের বলে বাড়তি ট্যারিফ বসিয়েছেন এটা হচ্ছে বেআইনি, এবং সেইটা নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, ফলে যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে, ফলে এইটার বিষয়ে যত তিনি ট্যারিফ বসিয়েছেন সব হচ্ছে গিয়ে এখানে অকার্যকর হয়ে যাবে। আমাদের দেশের মানুষজন যারা এখন ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো এক ধরনের ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছেন, তাদের মুখে, না সরকারি দলের মুখে না বিরোধী দলের মুখে, এরকম একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে চুক্তি বাতিল হয়ে গেছে সেইটা নিয়ে সংসদে একটা কথা বলার মূরত্ব কারণ নাই। তাহলে ডিপ স্টেট নিয়ে কথা বলে এইটা প্ল্যান হয়েছিল এগুলা বলে নিজেদেরকে অতি বিপ্লবী হিসেবে জাহির যারা করতে চাচ্ছেন, আজকের দিনে এই দেশের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে সেই চুক্তি করার সময়ও তো তিনি উপদেষ্টা ছিলেন, আজকেও তো তার দলের এখানে সংসদ সদস্যরা আছে, এই যে জামাত ইসলাম যারা বিভিন্ন সময় খুবই দেশপ্রেমের সবক দিয়ে থাকে, আবার হচ্ছে বিএনপিও তো বাংলাদেশ ফার্স্ট এটা বলে তো তারা হচ্ছে গিয়ে সংসদে গিয়েছে। সেই চুক্তি নিয়ে তো ডিপ স্টেটের বিরুদ্ধে বলেন, ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে বলেন, কোন স্টেটের বিরুদ্ধে তো কেউ শব্দ উচ্চারণ করছেন না। ফলে অতীতে কি হয়েছিল সেই সময় আমি সেখানে ক্ষমতায় থেকেও কথা বলি নাই, আজকে আমি হচ্ছে নিজেকে জাহির করার চেষ্টা করছি। এই ধরনের আমরা বলবো যে রাজনৈতিক ভাবে এই ধরনের স্টান্টবাজি এগুলি বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। যে নজরুলের একটা যৌবনের গানের মধ্যে নজরুল বলে গিয়েছেন যে অনেক যুবক আছে যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তো এইরকম অনেক তরুণ উপদেষ্টারাও আমরা দেখেছি যে যারা আসলে শুধুমাত্র বয়সেই তরুণ, কিন্তু মাথার মধ্যে ব্যবস্থাটা সেটা হচ্ছে একেবারে বস্তা পচা সেই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পদলেহনের ব্যবস্থা। ফলে এখানে শুধুমাত্র বয়সে তরুণ, বয়সে নতুন, সেইটা দিয়ে আসলে রাজনীতি নির্ধারিত হয় না, এটা তারা আবারও প্রমাণ করলেন। আমরা যখন ডিপ স্টেটের কথা বলি এবং সেটা আমরা স্টেটটা কি ধরনের স্টেটে আছে সেটা আমরা জানি না, এবং আমরা এগুলি প্রায়ই শুনি, কিন্তু যেটা দেখি মুখে যা কিছুই বলি মধ্যপ্রাচ্যে এত বড় অন্যায় হইতেছে সেইটা আমরা মানে না সরকার না বিরোধী দল না অন্য কেউ এইটা আমেরিকার নামটা আমরা মুখে আনতে পারি না। আমি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে বিবৃতি দিলেন এর মধ্যে ইরানকে আক্রমণ করছে তো বুঝাই যায় না, মানে আমেরিকার তো অংশগ্রহণই বোঝা যায় না। উনি বলছেন সব নাম তো সব জায়গায় দিতে হবে না, সিরিয়াসলি বলছেন কিন্তু। এবং সরকারের বিবৃতি এবং জামাতে ইসলামের বিবৃতির মধ্যে কোনো তফাৎ নাই, মানে তারা এত কথা বলেও একটা সৎ এবং তাদের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলেন, এটা জেনে আমার বেশ চমৎকৃত লাগছে আর কি। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম তো হচ্ছে সেই জামাত ইসলাম যারা ভারত বিরোধিতার কথা বলে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন, শুভকামনা জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন। ভারত বিরোধিতাকে রাজনীতির তারা মূল ভিত্তি বানিয়েছেন, মূল নীতি বানিয়েছেন, কিন্তু তারা তো সেই কাজ করেছেন। ফলে সেই সময় কিন্তু মার খেয়েছিল বামপন্থীরা। আজকেও বাংলাদেশের রাজপথে ইরানের পক্ষে মিছিল করা বলেন, ইরানের পক্ষে অবস্থান জানানো বলেন, সারা দেশে আমরা কিন্তু এই যে ঢাকায় তো হয়েছে, বরিশাল চট্টগ্রাম সমস্ত জায়গাতে কিন্তু ইরানের এই যে যুদ্ধের বিরুদ্ধে বামপন্থীরা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধ এর বিরুদ্ধে কিন্তু বামপন্থীরা কথা বলছে। সারা পৃথিবীতে আমরা দেখছি যে এই যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের দারুণ কিন্তু যুদ্ধবিরোধী মনোভাব সেটা মানুষের মধ্যে ফুটে উঠছে। ফলে আমরা মনে করি যে আজকের দিনে এই সাম্রাজ্যবাদী ভাসুরের নাম মুখে নেব না, সেইটা করে রাজনীতি করলে একসময় না একসময় জনগণের কাছে সেই রাজনৈতিক শক্তি অবশ্যই সেটা বিভিন্ন সময় ধিকৃত হয়েছিল এবং সামনেও হবে। ডক্টর জাবিন কিছু বলতে চাইছিলেন, ডক্টর জাবিন এর কথাই আমরা শেষ শুনবো। আমরা একটু দর্শকদের কথা একটু বলি, কড়াকড়ি নয়, ভারতের ভিসা নীতি স্বাভাবিক দেখতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই অবস্থানকে সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 68% দর্শক এই অবস্থানকে সঠিক মনে করেন, শতকরা 32% এই অবস্থানকে সঠিক মনে করছেন না। ভোট দিয়েছেন 8100 জন। ডক্টর জাবিন আপনি বলতে চেয়েছিলেন। না, আমি ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা, যেটা তারা আবার এটা নিয়ে তো মানে সামাজিক ভাবে এবং সব জায়গা থেকে সাথে সাথে অনেক প্রতিবাদ এসেছে।
একদম সাথে সাথেই ইমিডিয়েটলি সর্বস্তরের আমি অনেক ধরনের মানুষের রিয়াকশন দেখেছি, এবং তারা আবার সেকেন্ড আরেকটা কিন্তু বিবৃতি দিয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আসলে আম, যারা বলে যে সবকিছুর রাজনীতিবিদরাই বলে যে ক্ষমতার মূল উৎস বা হচ্ছে